আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায় বলছেন মির্জা আব্বাস। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল। তাহের সম্পর্কে ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের। বাংলাদেশ ইন্টারনেট ট্রানজিট না দিলে ভারতের 7 সিস্টার্স কি সমস্যায় পড়বে? এবং সর্বশেষ জানাবো নতুন ইসিকে চোরকে চুরি আর গেরস্তেকে সজাগ থাকতে বলছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায় বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা দেখেছি শুনেছি ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়, কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে সেটা জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, কিন্তু যুদ্ধ ধরে এভাবে চলতে পারে না। মির্জা আব্বাস বলেন, আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে, মানুষ বাঁচার আশ্রয় খুঁজছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু মানুষের অভাবে তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। তাই আমরা চাই এই সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একজন উপদেষ্টা কয়েকদিন পূর্বে বলেছিলেন, আমি তার জবাব দিতে চাই না। 53 বছর রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা কি করেছে আমরা বলতে চাই, আপনি রাজনীতি করেন না, সুতরাং রাজনৈতিক ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ দিয়ে কথা বলবেন। সুতরাং রাজনৈতিক ব্যক্তি সম্পর্কে সম্মান দিয়ে কথা বলবেন। একজন রাজনৈতিক ব্যক্তি একদিনে তৈরি হয়ে যায়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল কিংবা এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা একদিনে তৈরি হয়ে যায়নি। সুতরাং রাজনৈতিক ব্যক্তিরা যা বলেন কথাগুলো বোঝার এবং মানার চেষ্টা করেন। এই কথা কখনোই মনে করবেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করেছি। ক্ষমতায় যাওয়ার কথা আমরা কখনো বলিনি, আজও বলিনি, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। মির্জা আব্বাস বলে, নির্বাচন যারা অংশ নেবে তারা যদি চায় তাহলে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দেবেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু নয়। এটা একটা প্যাকেট নয় যে প্যাকেট করে এনে আমি সংস্কার করে দিলাম। সময়ের বিবর্তনে, সময়ের চাহিদা সংস্কার হয়। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল। 2009 সালে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টের রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন উপদেষ্টা, আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে 3 ডিসেম্বর মতামত প্রদান করে। অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে বা এর নামে পরিচালিত একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়। তিনি আরো লিখেছেন, এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি। এই ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। হাইকোর্টের আদেশ অনুসারে একটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আসিফ নজরুল লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এর জন্য সকল সহযোগিতা প্রদান করবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন। তাহের সম্পর্কে ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের।
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্কে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে জামায়াত। রোববার দলটি কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে দিয়ে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবদের পেছনে দৌড়াচ্ছেন। শিরোনামে প্রচারিত ভিডিওর এক জায়গায় জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের লবিং মেইনটেইন করেন বলে যে মন্তব্য করেছেন তা আদৌ সঠিক নয়। তিনি বলেন, এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো জামায়াত ইসলামীর একটি আদর্শিক দল। জামায়াত ইসলামীর সব কার্যক্রম প্রকাশ্য। শুধু ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নন, জামায়াত ইসলামীর কোনো নেতাকর্মী অন্য কোনো দেশের লবিং মেইনটেইন করে চলেন না। জামায়াতের প্রত্যেক নেতাকর্মী দলীয় আদর্শের ভিত্তিতে পরিচালিত হন। জামায়াত ইসলামের কোনো নেতা বা কর্মী দেশ বিদেশের কারোর সঙ্গে লবিং করে চলার কোনো সুযোগ নেই। বিবৃতিতে তিনি জামায়াত ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এই জাতীয় মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সব মহলের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ ইন্টারনেট ট্রানজিট না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যা পড়বে? ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট সংযোগে মানোন্নয়নের জন্য বাংলাদেশ থেকে কেবলের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার যে দ্বিতীয় পরিকল্পনাটি নেওয়া হয়েছিল তা থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। ভারত ও বাংলাদেশের গণমাধ্যমের একাংশের এই খবর প্রকাশ হওয়ার পরে তা নিয়ে আলোচনা হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি মহলে। ওই প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সমুদ্রের নিচ বেয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসার পরে সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় একটি সংযোগ দেওয়ার কথা ছিল। তবে 2021 সালে থেকে চালু হওয়া প্রথম ইন্টারনেট সংযোগটি অবশ্য এখনো চালু আছে। ভারতের বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ যদি সত্যি ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রস্তাবিত সংযোগটি না দেয় তাহলে উত্তর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন বিশেষ প্রভাব পড়বে না। ভারতের নিজস্ব যা ইন্টারনেট ব্রডব্যান্ড আছে তা ওই অঞ্চলের জন্য এখনো যথেষ্ট বলেই মনে করছে বণিক মহল। আবার ব্রডউইথের চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকেই করা আছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। কি ছিল প্রস্তাবে? ভারতের অর্থনীতি সংক্রান্ত সংবাদপত্র দা ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী সামিট কমিউনিকেশন এবং ফাইবার হোম এই দুটি বেসরকারি বাংলাদেশি সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির কাছে আবেদন জানানোর পরে কমিশন যে দেশে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে পরিকল্পনাটির বিষয়ে অনুমোদন চেয়েছিল। সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ব্লুটুথ পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে ভারতের টেলিকম সংস্থা ভারতীয় এয়ারটেল সেই সংযোগ উত্তর পূর্বে ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে যাবে, এমনটাই ছিল প্রস্তাব। বিটিআরসির সূত্র উদ্ধৃত করে দা ইকোনমিক টাইমস লিখেছেন যে ওই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের নিজেরই একটি আঞ্চলিক ইন্টারনেট হাব হয়ে ওঠার সম্ভাবনা বিরূপ প্রভাব পড়বে। বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডে দ্রুতগতির ইন্টারনেট আরো ছড়িয়ে দেওয়া সম্ভবত হতো এই প্রকল্প বাস্তবায়িত হলে। ঢাকা ডেইলি স্টার একটি প্রতিবেদনে বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারিকের উদ্ধৃত করেছে, এভাবে গাইডলাইন এই ধরনের ট্রানজিট ব্যবস্থা অনুমোদন করে না। এই একই রিপোর্টে এটাও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের যে দুইটি বেসরকারি সংস্থা সিঙ্গাপুর থেকে আসা কেবল আখাউড়া পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিল তারই অন্যতম সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ফরিদ খান, যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যের ফারুক খানের ছোট ভাই। সমস্যায় পড়বে উত্তর পূর্ব ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলার জন্য ভারত সরকার নানা প্রকল্প নিয়েছে। গত কয়েক বছর প্রতিটি রাজ্যে যেন গড়ে তোলা হয়েছে সফটওয়্যার পার্ক, তেমনি আসামের বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা গড়ে তুলেছে তাদের নিজস্ব পরিসর। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টাটা গোষ্ঠীর প্রায় 27,000 কোটি রুপি বিনিয়োগ করে সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তোলার প্রস্তাব। ভারত সরকার উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এশিয়ার চতুর্থ বৃহত্তম হাইপার স্কেল ডেটা সেন্টার সিটিআরএলএস আসামে একটা বৃহৎ ডেটা সেন্টার গড়ে তোলার ঘোষণা দিয়েছে। ভারতের সরকারি ন্যাশনাল ডেটা সেন্টারও উত্তর পূর্বাঞ্চলের জন্য পৃথক ডেটা সেন্টার গড়ে তোলার কাজ শুরু করেছে 2021 সালে। এছাড়াও ড্রোন তৈরির শিল্প, সফটওয়্যার নির্মাণের মতো নতুন শিল্প কেন্দ্র সেখানে গড়ে উঠেছে। তথ্য প্রযুক্তি শিল্প যত বাড়বে তত ইন্টারনেটের ব্যান্ডউইথের প্রয়োজন হবে, এটাই স্বাভাবিক। তাই বাংলাদেশ থেকে প্রস্তাবিত দ্রুত গতি ইন্টারনেট সংযোগ যদি এখন আর নাই পাওয়া যায় তাহলে কতটা সমস্যায় পড়তে পারে উত্তর পূর্ব
ভারতের ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের এক শীর্ষ বণিক সভার কর্মকর্তা নাম উল্লেখ না করার শর্তে বলেছেন, বাংলাদেশ থেকে প্রস্তাবিত সংযোগ না এলে কোনো সমস্যা হবে না, কারণ এই অঞ্চলের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়ন হলেও সেখানে দ্রুতগতিতে ইন্টারনেট প্রয়োজন, তা এখনো সংখ্যার কমই আছে। যদিও পিবিও করে তোলার জন্য বিনিয়োগকারীদের ইচ্ছে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রণালয়, যার জন্য আর্থিক সহায়তা করা হয়। কলকাতা থেকে আসামের গুয়াহাটিতে নিজের সফটওয়্যার রপ্তানি ব্যবসার একটা বড় অংশ সরিয়ে নিয়ে গেছেন সোমনেটিক্স এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী অফিসার শান্তনু সোম। তিনি বলেছিলেন, গত 8 থেকে 10 বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাস্তাঘাট সহ নানা পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। টাটা গোষ্ঠীর বিনিয়োগ এবং অন্যান্য তথ্য প্রযুক্তির প্রকল্পগুলি যেখানে বড়সড় বিনিয়োগ করেছে, আবার এটা বড় শিক্ষিত তরুণ প্রজন্ম রয়েছে যারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ করতে আগ্রহী, তাই প্রচুর নতুন চাকরির সুযোগ সেখানে তৈরি হবে কিছুদিনের মধ্যে। এই নতুন চাকরিগুলো যখন তৈরি হয়ে যাবে, তারা সবাই যখন ইন্টারনেট সংযোগ দিয়ে কাজ করতে শুরু করবে, তখন বাড়তি ব্রড ইউথের প্রয়োজন হবে উত্তর পূর্বাঞ্চলে। তবে ওই মুহূর্তে ব্রান্ড ইউথের সমস্যা সেখানে নেই। আমাদের নিজেদের যে কেন্দ্রটি রয়েছে গুয়াহাটি সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্কে, সেখানে খুবই দ্রুতগতি ইন্টারনেট পাই আমরা, বলেছিলেন সোম। নতুন ইসিকি চোরকে চুরি আর গ্রস্তকে সজাগ থাকতে বলছে। কিছু কথা আছে যার সঙ্গে বাস্তবের যে মিল নেই, তা বক্তাও জানে, শ্রোতাও জানে, বলার জন্য বলা। এগুলোকে বলে কথার কথা। ভোট নিয়ে এই কথার কথা বেশি শোনা যায়। ধরুন, নির্বাচন কর্মকর্তা সাংবাদিকদের সামনে দাঁড়িয়েছেন, ডজন খানেক টেলিভিশন চ্যানেলের বুম তার সামনে, ফেসবুক লাইভ সম্প্রচার হচ্ছে, কর্মকর্তা নির্বিকার ভাবে মেশিনের মতো বলে যাচ্ছেন ভোট হবে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, শান্তিপূর্ণ। চোখ বন্ধ করে বলা যায়, লোকে এটিকে স্রেফ কথার কথা ঠাউরাবে। পাবলিক এই কথা শুনবে কিন্তু বিশ্বাস করবে না, কারণ এদেশে ভোটের সঙ্গে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, শান্তিপূর্ণ শব্দগুলো যায় না। আলংকারিক শব্দ হিসেবে এগুলো জোর করে যাওয়ানো হয়। নেতা যখন ভোটারের ভোট দেওয়ার অধিকারকে মহিমান্বিত করার কপট চেষ্টায় বিকট চিৎকার দিয়ে বলেন, আমরা ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তখন লোকে বোঝে নেতা আসলে বলতে চান, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। স্থানীয় নির্বাচন যখন দলীয় প্রতীক ছিল না, যখন খেজুর গাছ বা কলা গাছ বা চেয়ার টেবিল মার্কা নিয়ে স্বতন্ত্র পরিচয়ে লোকজন প্রার্থী হতেন, তখন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব কথাটা হয়তো কিছুটা দাম ছিল। কিন্তু ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।